আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের এই ভিডিওটা হচ্ছে ট্যাক্স সেটেলমেন্ট নিয়ে। অনেকদিন যাবৎ চিন্তা করছিলাম একটা সাধারণ ভিডিও বানাবো, যাতে করে সবাই সহজে বুঝতে পারে ট্যাক্স সেটেলমেন্টটা কী এবং কেন করা হয়। বর্তমানে আমরা সাউথ কোরিয়াতে প্রায় 25,000 বাংলাদেশি বসবাস করছি এবং এর বেশিরভাগই হচ্ছে যারা হচ্ছে শ্রমিক এবং অফিসিয়াল কাজ করছেন তারা। আর প্রায় 4,000 থেকে 5,000 স্টুডেন্ট আছেন এখানে। এর মধ্যে অনেক স্টুডেন্টই আছেন যারা হচ্ছে টিচার্স বা প্রফেসর্স ফান্ডেডে পড়াশোনা করছেন। সো এই ভিডিওটার মেন উদ্দেশ্যই হচ্ছে যে ট্যাক্স সেটেলমেন্ট বিষয়গুলো নিয়ে একটা সাধারণ ধারণা দেওয়া আপনাদের সবাইকে, যাতে করে যারা বেশি ট্যাক্স দিচ্ছেন তাদেরকে বেশি ট্যাক্স না দিতে হয়, অথবা যারা কম ট্যাক্স দিচ্ছেন কিভাবে আপনাকে আর পরবর্তীতে ট্যাক্স না দিতে হয় সেই ব্যবস্থা করা, এবং আপনার সামগ্রিক যে ক্যালকুলেশনগুলো আছে সেগুলোর ব্যাপারে একটা কৃত্রিম ধারণা প্রকাশ করা। এই পার্থক্যটা কেন হচ্ছে সেই ব্যাপারগুলোই আপনাদের মধ্যে বোঝানোর চেষ্টা করব আজকে। সো আপনাদের সুবিধার জন্য আমি চেষ্টা করেছি একটা কেস স্টাডি উপস্থাপন করা, যেখানে দুজন ব্যক্তি, আমি এবং আপনি হিসাবে আমি চিহ্নিত করেছি। আপনি যেটা করছেন, আপনার ফ্যামিলি আছে, বাট আপনি সেগুলো রিপোর্ট করেন নাই। আমি যেটা, আমার ফ্যামিলি আছে যেটা আমি রিপোর্ট করেছি, এবং আমাদের দুজনেরই ইনকামই প্রায় সেম, এবং আমরা ইন্স্যুরেন্সও পে করছি সেম। কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে আমি উল্টো 6 লাখ টাকার মতো রিফান্ড পাচ্ছি, কিন্তু আপনি প্রায় 13 লক্ষ ওনের মতো পরিশোধ করছেন। সো কেন এই পার্থক্যটা হলো? সো আজকে চেষ্টা করব এই বিষয়টা ব্রেকডাউন করার জন্য, এবং আপনাদেরকে একটা ছোট্ট ধারণা দেওয়ার জন্য কিভাবে আপনারা এই কম ট্যাক্স দিতে পারেন অথবা বেশি রিফান্ড পেতে পারেন। কোরিয়ার কর ব্যবস্থার সারাংশটা কি? সাধারণত কোরিয়াতে প্রতি বছরের শেষের দিকে, জানুয়ারির দিকে কোম্পানি থেকে ইয়ার এন্ড সেটেলমেন্ট তৈরি করা হয়, অথবা যারা হচ্ছে ফ্রিল্যান্সার অথবা পার্ট টাইম জব করেন তারা হচ্ছে মে মাসে সেটা রিপোর্ট করে থাকেন। এখন কর কাদেরকে দিতে হয়? কর দিতে হয় সাধারণত যারা হচ্ছে এখানে ফুল টাইম কাজ করেন, অথবা পার্ট টাইম কাজ করেন, অথবা ফ্রিল্যান্সিং করেন, বিদেশ থেকে আয় করেন। তারা তাদের ইনকামগুলোকে অ্যাডজাস্ট করার জন্য কোরিয়ার গভর্নমেন্টের কাছে রিপোর্ট করে থাকেন তাদের ইনকামগুলোকে। এখন ব্যাপার হচ্ছে যে এই ইয়ার এন্ড ট্যাক্স সেটেলমেন্টের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কোনটি? সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যামাউন্ট হচ্ছে আপনার মোট আয় অথবা আপনার অ্যানুয়াল ইনকাম, যেটি ধার্য করা হয় আপনার মান্থলি ইনকাম যেটা পাচ্ছেন, বোনাস এবং মেইল কস্ট যেটা আপনার খাবারের জন্য প্রোভাইড করা হচ্ছে, অথবা আদার্স যে অ্যালাউন্স আছে সেগুলো অ্যাড করে আপনার এক বছরে আপনি কত টাকা পেয়েছেন কোম্পানি থেকে সেগুলো হিসেব করে আপনার অ্যানুয়াল ইনকামটা ধার্য করা হয়। সেই অ্যানুয়াল ইনকাম থেকে কিছু নন ট্যাক্সেবল ইনকাম আছে, সেগুলো হচ্ছে ডিডাক্ট করা হয় বা মাইনাস করা হয়। সেই অ্যামাউন্ট হিসাব করে আমরা দেখেছি 3 কোটি বাৎসরিক ইনকামের জন্য প্রায় 1,17,00,000 ওন হচ্ছে আমরা করমুক্ত, মানে বেতন থেকে ছাড় পেয়েছি। এরপর যে অ্যামাউন্টটা রয়েছে সেটা হচ্ছে আমাদের বেতন পরবর্তী আয়। সেই অ্যামাউন্টটা হচ্ছে 1,82,00,000 ওনের মতো। এখন আমাদের চিন্তা করতে হবে এর থেকে আমরা কি কি ডিডাক্ট করতে পারি। পরিবারে একজন সদস্যের জন্য প্রায় 15 লক্ষ ওন আমরা ডিডাক্ট করতে পারি। সো আপনার ক্ষেত্রে দেখা গেছে আপনার ওয়াইফ আছে বা আপনার চিলড্রেন্স আছে, কিন্তু আপনি সেটা রিপোর্ট করেননি, ট্যাক্স অফিসে সেটা আপনি জানান নাই। কিন্তু আমারও সেম, আমারও ওয়াইফ আছে, আমারও একটা চিলড্রেন আছে। সেক্ষেত্রে দেখা গেছে আমরা টোটাল ফ্যামিলি মেম্বার হচ্ছে 3 জন। প্রতি একজনের জন্য 15 লক্ষ করে হলে দেখা যাচ্ছে 3 জনের জন্য প্রায় 45 লক্ষ ওন আমরা সেটা কর থেকে ছাড় পাবো। অন্যদিকে যদি আমি চিন্তা করি যে পার্সোনাল ডিডাকশন বা ব্যক্তিগত ছাড়ের পর আমরা যদি চিন্তা করি ইন্স্যুরেন্স প্রায় দুজনের জন্যই সেম। তারপর দেখা যাচ্ছে আমরা পেয়ে যাচ্ছি করযোগ্য আয়, যেটার উপর সাধারণত কর বা ট্যাক্স ধার্য করা হবে। এই অ্যামাউন্টটা কিছুটা পার্থক্য আছে আপনার এবং আমার মধ্যে, কেননা আপনার সদস্য যে একজন রিপোর্ট করেছেন এবং আমি সদস্য হিসাবে 3 জন রিপোর্ট করেছি। যে করযোগ্য ইনকাম আছে সেটার ওপর 15% হারে ট্যাক্স বসানো হয়েছে এবং আমরা ট্যাক্স অ্যামাউন্টও পেয়ে গিয়েছি। এখন আমাদের ট্যাক্স অ্যামাউন্ট থেকে আমরা আরও অনেক কিছু বাদ দিতে পারি, যেটা আমি করেছি, যেটা আপনি করেননি। আপনার এজন্য ক্রেডিট কর হিসাবে 0 ধরা হয়েছে, অন্যদিকে আমার ক্রেডিট কর হিসাবে একটা অ্যামাউন্ট ধরা হয়েছে। বিকজ আমি টিউশনস ফি দেখিয়েছি, সেটা আমার হতে পারে, আমার ছেলে মেয়ের হতে পারে, অথবা আমার ডিপেন্ডেন্ট যে আছে ওয়াইফ অথবা হাজব্যান্ড, তাদের পড়াশোনার খরচ আমি দেখাতে পারি, এবং তাদের যে দৈনন্দিন খরচ হচ্ছে, আমার যে দৈনন্দিন খরচ হচ্ছে সেগুলো আমি অ্যাড করেছি। অন্যদিকে আমি বাসা ভাড়া যেটা দিচ্ছি, রেন্ট, সেই পেপারসও অ্যাড করেছি। এই জন্য দেখা যাচ্ছে ক্রেডিট কর হিসাবে আমার বড় একটা অ্যামাউন্ট সেখানে অ্যাড হয়েছে, যেটা আপনার অ্যাড হয়নি। করযুক্ত অ্যামাউন্ট থেকে আমরা কর পাওয়ার পর এবং ক্রেডিট
যে কর দিয়েছি সেগুলো যোগ বিয়োগ করার পর আমরা চূড়ান্ত একটা ট্যাক্স পেয়ে গিয়েছি। সেখানে দেখা যাচ্ছে আপনার প্রায় 23 লক্ষ ওনের মতো হচ্ছে ট্যাক্স দিতে হবে, এবং অন্যদিকে আমার দেখা যাচ্ছে মাত্র 4 লক্ষ ওন ট্যাক্স দিতে হবে। এরপর প্রতি মাসে যে আমরা স্যালারি পাচ্ছি, অলরেডি কিন্তু আমরা উইথহোল্ড ট্যাক্স কোম্পানিকে দিয়ে এসছি প্রতি বছর। জানুয়ারিতে একরকম, ফেব্রুয়ারিতে, এটা আমাদের ওই ইনকামের উপর বেস করে। এই সব কিছু যোগফল করে দেখা যাচ্ছে আপনি অগ্রিম যত অ্যামাউন্ট দিয়েছেন কোম্পানিকে ট্যাক্স, আমিও তত অ্যামাউন্টই দিয়েছি, প্রায় 10 লক্ষ ওনের মতো আমরা ধরেছি এখানে। সো 10 লক্ষ ওন যদি আমরা ট্যাক্স কোম্পানিকে দিয়ে থাকি এবং আপনার 23 লক্ষ এসছে প্রায়, সো আপনাকে আরও 13 লক্ষ ওনের মতো কোম্পানিকে ট্যাক্স দিতে হবে বা পরবর্তীতে স্যালারি থেকে কেটে নেবে। অন্যদিকে দেখা যাচ্ছে আমার মাত্র 4 লক্ষ ওনের মতো ট্যাক্স আসছে, সেখানে দেখা যাচ্ছে আমি অলরেডি কোম্পানিকে 10 লক্ষ ওন দিয়ে দিয়েছি, তো দেখা যায় আমি 6 লক্ষ ওন রিফান্ড পাবো। সো এই ব্যাপারগুলো হচ্ছে একটা জাস্ট সামারি। এটার আরও অনেক বিষয় আছে যেটা হচ্ছে প্রপার স্টাডি এবং প্রপার গাইডলাইনের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। বাট আমার মনে হয় এই পুরো ব্যাপারটা আপনারা নিজেরাই ক্যালকুলেশন করতে পারেন, ধারণা নিতে পারেন। তারপর হচ্ছে আপনার নিজেদের বেতন এবং কত আপনার বোনাস কত পাচ্ছেন, আপনাদের পার্সোনাল ডিডাকশন কত হওয়া দরকার, কোন ব্যাপারগুলো রিপোর্ট করা দরকার, কোথায় কোথায় রিপোর্ট করা দরকার, সেই বিষয়গুলো নিয়ে স্টাডি করলে আমার মনে হয় প্রপার একটা ভালো ধারণা পাবেন এই বিষয়গুলো নিয়ে। আমিও চেষ্টা করব যে আপনাদের ফ্যামিলি মেম্বার কিভাবে অ্যাড করতে হয়, অথবা আপনাদের যে আদার্স যে ইনকাম আছে সেগুলো কিভাবে রিপোর্ট করতে হয়, সে ব্যাপারগুলো নিয়ে ভিডিও বানানোর পরবর্তীতে। আশা করছি এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। আমি চেষ্টা করব এই ধরনের ভিডিও ফ্রিকোয়েন্টলি আপনাদের মাঝে আপলোড করার জন্য। ধন্যবাদ সবাইকে।